আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু তাদের দলে দুইজন বাংলাদেশি ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে এবং দুজনের মধ্যে একজন হচ্ছেন লেফট আর্ম স্পিনার এবং একজন হচ্ছেন লেফট আর্ম ফাস্ট বোলার এবং এই দুজনকে দলে নেওয়ার মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের যে স্কোয়াডটা আছে সেটা কতটুকু ভারসাম্যপূর্ণ হবে এবং সেই সাথে দুজন প্লেয়ারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে কি পরিবর্তন হতে পারে এবং সেই সাথে এই দুজন বাংলাদেশি ক্রিকেটারকে কেন দলে নেওয়া হলো এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি যে আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে এবং বিপিএল এর ড্রাফট গত 14 অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেছে এবং ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো তারা বিপিএল এ অংশগ্রহণ করছে এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান এবং পুরো টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে হাইপ তোলা যদি কোনো দল হয় বা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে দলটাকে নিয়ে সেটা কিন্তু অবভিয়াসলি ঢাকা ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালসের শুরু থেকে এখন পর্যন্ত অর্থাৎ একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত তাদের স্কোয়াডে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, অনেক প্লেয়ার ইনক্লুড হয়েছে। এর মধ্যে তারা ডিরেক্ট সাইনিংয়ে জনসন চার্লস থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম তাদেরকে কিন্তু দলে ফিরিয়েছিল এবং সেই সাথে তাদের স্কোয়াড নির্বাচন বা তাদের প্লেয়ার নির্বাচন সবকিছু ভালো ছিল, কিন্তু তারা একটা জায়গায় খুব বড় মিসিং করেছিল। সেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে কিন্তু কথা বলেছিলাম। যেমনটা আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালসের যে এখন পর্যন্ত যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে কিন্তু খুব একটা ভালো মানের স্পিনার ছিল না। সেখানে আমির হামজার মতো স্পিনার ছিল এবং চতুরঙ্গা ডি সিলভার মতো প্লেয়ার ছিল, যিনি হচ্ছেন চতুরঙ্গা ডি সিলভা। তিনি হচ্ছেন অলরেডি শ্রীলঙ্কান ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি লিজেন্ডারি ক্রিকেট খেলে বেড়ায়। আসলে তাকে দিয়ে পুরো বিপিএল কিভাবে কাটাবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। যদি এই প্রশ্নটা ওঠার পিছনে যে সবচেয়ে বড় কারণটা ছিল সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস যখন তারা ড্রাফটে যায় তখন তারা বড় ধরনের কোনো ক্রিকেট বিশ্লেষকের সাথে কথা বলেছে কিনা বা কোনো কোচের সাথে কথা বলেছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ ছিল। কারণ তারা ড্রাফট থেকে শুধুমাত্র যে প্লেয়ারগুলোকে কিনেছে সেখানে ব্যাটার এবং ফাস্ট বোলার ছাড়া তারা কিন্তু একটা স্পিনার কিন্তু তারা কিনতে পারে নাই এবং তারা কেনেনি। সেখানে মোসাদ্দেকের মতো প্লেয়ার সেখানে আনসোল ছিল, নাজমুল ইসলাম অপুর মতো প্লেয়ার আনসোল ছিল এবং সেই সাথে আরও কিছু প্লেয়ার কিন্তু সেখানে আনসোল ছিল, তারা কিন্তু সেগুলো কেনার আগ্রহ দেখেনি। কিন্তু স্কোয়াডটা যখন পুরো ফুলফিল করার লক্ষ্যে তারা যখন ড্রাফট থেকে চলে আসে, ড্রাফটের পরে কিন্তু আসলে এই সমালোচনাটা শুরু হয় যে ঢাকা ক্যাপিটালস মূলত এই জায়গাতে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এবং যখন ঢাকা ক্যাপিটালস তারা তাদের হেড কোচ হিসেবে খালিদ মাহমুদ সুজনকে তারা নিয়োগ দিল, ঠিক এরপরে কিন্তু দলে মোটামুটি একটু পরিবর্তন আসা শুরু করলো। কারণ খালিদ মাহমুদ সুজন সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি কতটুকু তার ক্রিকেট মস্তিষ্ক এবং ক্রিকেটকে তিনি কতটুকু ভালোবাসেন এবং ক্রিকেটকে কতটুকু তিনি বোঝেন। সো তিনি অফিসিয়ালি যখন ঢাকা ক্যাপিটালসের কোচ হলেন ঠিক তখনই কিন্তু দলে তিনি পরামর্শ দিলেন এবং তিনি কয়টা বলার এবং কিছু ব্যাটসম্যানকে দলে কিন্তু ইনক্লুড করার জন্য ফ্রান্সিসে মালিকের কাছে অনুরোধ করেন এবং এরপরে মূলত নাজমুল ইসলাম অপু লেফট আর্ম স্পিনার এবং সেই সাথে মেহেদী হাসান রানা এই দুজনকে তারা দলে ফেরে এবং নাজমুল ইসলাম অপুকে দলে ফেরানোর মাধ্যমে তাদের দলে কিন্তু দুইজন লেফট আর্ম স্পিনার কিন্তু অলরেডি এখন পর্যন্ত আছে নাজমুল ইসলাম অপুকে সাথে নিয়ে। এবং সেই সাথে চতুরঙ্গা ডি সিলভার নাম তো আমি আগেই বললাম, আসলে তিনি বিপিএল এ খেলতে আসবে কিনা বা ঢাকা তাকে নিয়ে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও চতুরঙ্গা ডি সিলভাকে নিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র তারা যে তাদের দলে ফিরিয়েছে এই একটা পোস্ট ব্যতীত এখন পর্যন্ত কোনো পোস্ট কিন্তু তারা করেনি। আদৌ তার সাথে চুক্তি করেছে কিনা বা চুক্তি বাতিল করেছে কিনা সেই সম্পর্কে কিন্তু আমরা জানি না। সো এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু দুইজন লেফট আর্ম স্পিনার আছে, এর মধ্যে একজন হচ্ছেন আমির হামজা আফগানিস্তানের ক্রিকেটার এবং সেই সাথে সেকেন্ড যে লেফট আর্ম স্পিনার তিনি হচ্ছেন নাজমুল ইসলাম অপু এবং নাজমুল ইসলাম অপু এখন পর্যন্ত তিনি তার টি-20 ক্যারিয়ারে 102টা ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি 82টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 18 রানের 4 উইকেট এবং তার ইকোনমি 7.43 এবং বিপিএল এ তিনি এখন পর্যন্ত 77টা ম্যাচ খেলেছে এবং 77 ম্যাচে তিনি 61টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 18 রানে 4 উইকেট এবং তার ইকোনমি 7.53 এবং মোটামুটি তিনি ভালো বল করে গেছেন এবং তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন নাগিন ড্যান্স নিয়ে এবং নাগিন ড্যান্স মানে হচ্ছে নাজমুল ইসলাম অপু এবং এই নাগিন ড্যান্স শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছিল এবং সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত এবং সবচেয়ে বেশি আলোচনা এখন পর্যন্ত যে দলটাকে নিয়ে সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলা হলেই কিন্তু নাগিন যে ড্যান্স সেটা কিন্তু সামনে আসে এবং সেই সাথে এই যে একটা তার আইকনিক সেলিব্রেশন এবং সেই সাথে তার যে ইনক্লুশন ঢাকা ক্যাপিটালসের সবকিছু মিলাই কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে স্পিন ডিপার্টমেন্ট ছিল সেটা যদিও একটু উইক পয়েন্ট এখনো আছে, কারণ তাদের দলে মাত্র দুইজন লেফট আর্ম স্পিনার অফ স্পিনার হিসেবে দলে এখন পর্যন্ত কাউকে নেওয়া হয়নি। সো এটাও কিন্তু তাদেরকে ভোগাবে। আমরা সবাই জানি যে বিপিএল এর যে পিচগুলো হয় সেখানে কিন্তু স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকে। সো
নাজমুল ইসলাম অপু এবং আমির হামজা যাকে স্কোয়াডে রাখা হলেও তিনি আসলে একাদশের সুযোগ পাবে কিনা এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সো ঢাকা ক্যাপিটালসের মেইন স্পিনার কিন্তু নাজমুল ইসলাম অপু, কিন্তু এই প্লেয়ারকে ড্রাফট থেকে তারা কিন্তু পিক করতে পারে নাই। ড্রাফটের পরে যখন খালিদ মাহমুদ সুজন তার চাওয়াতে নাজমুল ইসলাম অপুকে দলে ফেরালো, ঠিক তখন দলে ফেরানোর মাধ্যমে কিন্তু তিনি দলের মেইন স্পিনার কিন্তু অলরেডি হয়ে গেছেন এবং নতুন করে কোন স্পিনারকে কিন্তু তারা দলে এখন পর্যন্ত ফেরায়নি। আশা করি সামনে হয়তো কোনো বিদেশি প্লেয়ার অথবা কোনো দেশি যদি স্পিনার এখন পর্যন্ত অবিকৃত থাকে, সেখানে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো প্লেয়ার এখনো অবিকৃত আছে। সো এইসব প্লেয়াররা কিন্তু চাইলে তাদেরকে কিনে নিতে পারবেন। সো মোসাদ্দেক হোসেন সৈকতেরও কিন্তু একটা ঢাকা ক্যাপিটালসে খেলার একটা সুযোগ আছে এবং ঢাকা ক্যাপিটালসে নাজমুল ইসলাম অপুর যে কাজটা হবে, মূলত তিনি নতুন বলে ভালো বল করতে পারেন এবং মিডল অর্ডারে খুব ভালো বল করতে পারেন। সো তাকে দিয়ে কিন্তু ক্যাপ্টেন চাইলে নতুন বল অথবা মিডল ওভারে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং তার যে আইকনিক সেলিব্রেশন সেটাও কিন্তু আসলে ঢাকা ক্যাপিটালসকে অলরেডি, যেহেতু তিনি আরো বেশি আলোচনায় রাখতে পারবে, অলরেডি ঢাকা ক্যাপিটালস অনেক বেশি আলোচনায় আছে এবং নাজমুল ইসলাম অপু যখন তিনি দলে জায়গা পাবে এবং সেই সাথে একাদশে জায়গা পাবে, উইকেট পাবে, তারপরে তার যে নতুন নতুন সেলিব্রেশনগুলো তিনি শো করবে, ঠিক তখন কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু আরো বিশেষ আলোচনা হবে এবং সেই দলটাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহটা কিন্তু বাড়বে। এবং সেকেন্ড যে বলারকে তারা দলে ফিরিয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশি মেহেদী হাসান রানা এবং মেহেদী হাসান রানা এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে মাত্র 51টা ম্যাচ খেলেছে। 51 ম্যাচে তিনি 66টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 17 রানে 4 উইকেট এবং তার ইকোনমি 8-এর একটু উপরে এবং সেই সাথে বিপিএল এ তিনি এখন পর্যন্ত 31টা ম্যাচ খেলেছেন এবং 31 ম্যাচে তিনি 39টা উইকেট সংগ্রহ করেছিলেন এবং তার বেস্ট বোলিং ফিগার 17 রানে 4 উইকেট এবং তার ইকোনমি কিন্তু 9-এর একটু নিচে। সো মেহেদী হাসান রানা গত আসরে তিনি বিপিএল এর দলে জায়গা পায়নি, এবারও তিনি ড্রাফট থেকে তাকে কোনো দল পিক করেনি, শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তাকে পিক করেছে এবং ঢাকা ক্যাপিটালসে আসলে মেহেদী হাসান রানার ভূমিকা কি হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমি জানি যে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু অনেকগুলো পেসার কিন্তু অলরেডি আছে, এর মধ্যে তিশরা পেরেরা, শাহনাজ ধাওয়ানি বা আপনি যদি বলেন মোস্তাফিজুর রহমান, আবুজাইদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সেই সাথে মুশফিক হাসান বা মোস্তাফিজুর রহমান, এই সব কিছু মিলে কিন্তু ঢাকা ক্যাপিটালসে প্রায় 6 থেকে 7টা পেস বোলার অলরেডি আছে। এর মধ্যে মেহেদী হাসান রানা কিনে আসলে কি করবে বা কোথায় কাজে লাগবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা জানি যে মুকিদুল ইসলাম মুগ্ধ তিনি চলমান এনসিএল টি-20তে দুর্দান্ত বল করেছে এবং তিনি ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে এবং সেই সাথে তিনি ভালো একটা রিদমে আছে এবং আজকে 24 তারিখ, সামনে 30 তারিখ থেকে বিপিএল স্টার্ট হয়ে যাবে। সো প্লেয়াররা কিন্তু রিদমে থেকে কিন্তু তারা বিপিএলে ঢুকতে পারছে। সো মুকিদুল ইসলাম মুগ্ধ বা তিশরা পেরেরা অথবা মোস্তাফিজুর রহমান, এই তিনজন কিন্তু একাদশের সুযোগ পাচ্ছে, বাট মেহেদী হাসান রানা কিভাবে সুযোগ পাবেন বা একাদশে কোন ভূমিকায় খেলবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। এবং মেহেদী হাসান রানাকে নিয়ে যদি আমি বলি তাহলে মেহেদী হাসান রানা কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো বল করে থাকে, এর মধ্যে আমি যদি বলি তাহলে তিনি নতুন বলে ভালো বল করতে পারে বা তিনি ডেথ ওভারে ভালো বল করতে পারে, বাট মিডল অর্ডারে তাকে যদি বল করে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাট যদিও তাকে দলে নেওয়া হয়েছে মূলত নেট বলার এই টাইপের কিছু একটা হওয়ার কারণেই বা এই ধরনের কাজ করানোর জন্যই কিন্তু তাকে আসলে মূলত দলে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি। কারণ একাদশে যেহেতু তিশরা পেরেরা বা মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবুজাইদ রাহি, মুশফিক হাসান, শাহনাজ ধানের মতো পেস বলার অলরেডি আছে। সো মেহেদী হাসান রানা তিনি যে খুব একটা সুযোগ পাবেন এই নিশ্চয়তা কিন্তু আমিও দিতে পারছি না বা ঢাকা ক্যাপিটালসও হয়তো দিতে পারছে না। সো ঢাকা ক্যাপিটালসের যে দুজন নতুন প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছে, নাজমুল ইসলাম অপু এবং সেই সাথে মেহেদী হাসান রানা, এই দুজন প্লেয়ার ইনক্লুশন করার মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কতটুকু কি হতে পারে এই নিয়ে আমি ছোট্ট একটা অ্যানালাইসিস করলাম। সো আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।